হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরো একবার রাত 8টার ইটু ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাসে উপস্থিত হয়েছো তারা অতি অবশ্যই আমাদের এই ক্লাসটাকে এখনই পারলে লাইক এবং শেয়ার করে দাও, যাতে অন্যান্য স্টুডেন্টরা এসে জয়েন করতে পারে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকে রাত 8টার ইউটিউব ক্লাস। তবে সেখানে যাওয়ার আগে ছোট্ট করে বলে দেওয়া যাক যে আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যেখানে আগামী দিনের বিভিন্ন রকমের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হচ্ছে, যেখানে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছুর অধ্যায় ভিত্তিক এবং সাথে এমসিকিউ ক্লাসও তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ক্লাসটা শুরু হচ্ছে আজ থেকে 28শে মার্চ থেকে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, খুব মিনিমাম একটা ফিজের মাধ্যমে 599 টাকার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। শুধুমাত্র ম্যাথস রিজনিং নয়, সাথে জিকে ইংলিশটাও কিন্তু করানো এখানে হবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা অফিসিয়াল টাইমে তোমরা কিন্তু ফোন করেও একবার একটু জেনে নিতে পারো যে ক্লাসের কোর্স ম্যাটেরিয়াল কি রয়েছে, ব্যাচের শিডিউল কি আছে, কখন কিভাবে ভর্তি হতে হয়, কিভাবে তার প্রসিডিওর রয়েছে না রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমরা আমাদের এই নম্বরে জেনে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট নাম্বার ম্যাথসের 15। ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 15 তোমরা অবশ্যই আজকে 15তম সেটটি করবে, এবং টোটাল যে কটা কোশ্চেন্স রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি একটা মিনিমাম টাইম তোমাদের অ্যালোকেট করে দেবো, এবং সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার করার একটা চেষ্টা রাখতে হবে। ঠিক, তাহলে আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোশ্চেনে জয়েন করছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে যে একটি গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা করে বেড়ে যাচ্ছে। যদি গাড়িটি প্রথম ঘন্টায় 35 কিলোমিটার অতিক্রম করে, তবে গাড়িটি 12 ঘন্টায় মোট কত দূরত্ব অতিক্রম করবে সেটা তোমাকে কিলোমিটারে বলতে হবে। কিভাবে বলা যেতে পারে? দেখো, এই টাইপের কোয়েশ্চেন্স তোমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে এরকম যে তোমার বলছে যে প্রথম ঘন্টায় কি হচ্ছে 35 কিলোমিটার যাচ্ছে, তাহলে তারপরে ঘন্টায় কত কিলোমিটার যাবে? 37 কিলোমিটার যাবে। কেন? কারণ 2 কিলোমিটার প্রতি ঘন্টা করে বেড়ে যাচ্ছে স্পিড। তারপরে ঘন্টায় কত যাবে? 39 যাবে। এই করতে 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 সে কিন্তু টোটাল 12 ঘন্টা, মানে এটা হচ্ছে তোমার প্রথম ঘন্টা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ঘন্টা, এটা হচ্ছে তোমার তৃতীয় ঘন্টা, এইরকম করে চলতে থাকবে, এবং আলটিমেটলি তোমার 12তম ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যান্সার নয়, সেটা তোমাকে আগে বের করতে হবে, এবং তারপরে আলটিমেটলি তোমাকে বলতে হবে মোট কত দূরত্ব অতিক্রম করছে, মোট কত দূরত্ব অতিক্রম করছে। ঠিক, তাহলে বেসিক্যালি আমি কি করব? প্লাস করে দেবো প্রত্যেকটাকে, ব্যাস। এবার এটা যদি আমার T12 হয়, T12 মানে কি? T12 এর একটা ফর্মুলা বা Tn এর একটা ফর্মুলা কি আছে? Tn is equal to a plus n minus 1 into d। এটা হচ্ছে আমাদের nth টার্মের একটা ফর্মুলা। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে কততম পদে যাব, এবং d মানে হচ্ছে ডিফারেন্সটা। এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স দেখো 2 করে বাড়ছে, প্রত্যেকটা ডিফারেন্স অবশ্যই 2 করে বাড়ছে। তাহলে এখানে আমরা বলবো d is equal to 2, আর a কত হবে? 35 প্রথমটা। তাহলে n হচ্ছে 12তম পদে যাব, তাহলে 12 মাইনাস 1 ইন্টু d মানে হচ্ছে তোমার 2। তাহলে কত হলো? 11 2 22, আর ওদিকে 35, তাহলে কত হলো? 57। তাহলে আমার 12তম যে পথটি হবে সেটা হচ্ছে 57, মানে 12তম ঘন্টায় 57 কিলোমিটার পার আওয়ারে সে যাবে। তাহলে তার টোটাল যে জার্নিটা এরকম হবে অনেকটা 35, তারপরে ঘন্টায় যাবে 37 কিলোমিটার, তারপরে যাবে 39 কিলোমিটার, এই করতে 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 12তম ঘন্টায় যাবে সে 57 কিলোমিটার প্রতি ঘন্টাতে স্পিড নিয়ে। এবার সে টোটালে কত যাচ্ছে 12 ঘন্টায়? তাহলে আমি এই সবগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। যোগ করার ফর্মুলাটা কি? যে n/2 ইন্টু a প্লাস l। তাহলে n হচ্ছে আমার এখানে 12/2, a মানে কত? 35, আর l মানে কত? লাস্টের টার্মটা যোগ করে দাও। এদিকে হচ্ছে 6 ইন্টু 5, 7 5 12 দিয়ে ধরে 1, 3 5 8 আর 1 9, 9 দিয়ে 6 দিয়ে 12 দিয়ে ধরে 1, 6 9 54 আর 1 55। আমার টোটাল জার্নি করবে 552 কিলোমিটার। টোটাল জার্নি করবে কত? 552 কিলোমিটার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম পুরো ডিটেলসে তোমাদেরকে করিয়ে দিলাম। আমি আশা রাখবো এখানে তোমরা অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতির যে বেসিক কনসেপ্টটা সেটা খুব সহজেই বুঝে নিতে পারছো। যদি কোনো কারণে অসুবিধে মনে হয় তোমাদের কিন্তু অবশ্যই আমি এটা বলে রাখছি, অ্যারিথমেটিক প্রগ্রেশন বা
সমান্তর প্রগতি, এটাকে একটু ভালো করে জেনে নিতে হবে, তার টার্মস গুলো জানতে হবে, তার ফর্মুলা গুলো একটু ভালো করে বুঝতে হবে, এবং তারপর আলটিমেটলি এই কোশ্চেনটা অ্যান্সার ইজিলি করে নিতে পারবে। চলে আসো নেক্সট কোশ্চেনে। এখানে আমাদের একটা পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, এবং একটু ভালো করে দেখো যে কি রয়েছে। একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পেয়েছে এবং 5 নম্বর থেকে 25 নম্বর কম পায়। আরেকজন পরীক্ষার্থী 50% নম্বর পাচ্ছে এবং 5 নম্বর থেকে 25 নম্বরে বেশি পাচ্ছে। তাহলে 5 নম্বর কত হবে? তাই এখানে পার্সেন্টেজের যে ডিফারেন্স, এখানে যে পার্সেন্টেজের যে ডিফারেন্স, একটা হচ্ছে 25% নম্বর আর একটা হচ্ছে 50% নম্বর, তা সেই দুটো ডিফারেন্স কত হবে? 50 মাইনাস 25, সেটা হচ্ছে 25% ডিফারেন্স। এবং এটাই হচ্ছে তোমার বেসিক্যালি, প্রথমটা দেখো 25 নম্বর কম এবং পরেরটা হচ্ছে 25 নম্বর বেশি পাচ্ছে 5 নম্বরের থেকে, তাই না? 5 নম্বরের থেকে, 5 নম্বর থেকে। তাহলে সাপোজ আমি এটা যদি স্কেল আঁকি এবং এখানে যদি বলি 5 নম্বর, এটা যদি বলি 5 নম্বর, তাহলে এটা যদি কম নাম্বার হয় আর এটা যদি বেশি নাম্বার হয়, তাহলে একটু ভালো করে বোঝো যে দুটোর ডিফারেন্স কত। ধরো এটা 25 নম্বর কম পেয়েছে আর এটা 25 নম্বর বেশি পেয়েছে, দুটোর ডিফারেন্সটা অবশ্যই 25 এখানে আর এখানে 25, তো 25 কত হবে? 50। মনে রাখবে শর্টকাটটা হচ্ছে কম বেশি থাকলে তাহলে সেটাকে যোগ করে দেবে। তাহলে 25% মার্ক মানে হচ্ছে তোমার 50টা মার্কস। এবার এখানে চেয়েছে 5 মার্ক। তুমি একটা কাজ করো, তুমি এখানে দেখতেই পাচ্ছ 25% নম্বর পেয়ে 50 নম্বর পাচ্ছে, ঠিক? তাহলে 50 নম্বর পেয়ে সে কি করেছে? 5 নম্বর থেকে 25 নম্বর কম পাচ্ছে। তাহলে আলটিমেট 5 মার্কটা কত হবে? সেই 50 মার্ক তো হবে, আর সাথে তোমার ওই 25 মার্ক আরো অ্যাড করে দেবো, কারণ 50 নম্বর পেয়ে সে 25 নম্বরের জন্য ফেল করে গেছে, দ্যাট মিনস, বা 25 নম্বর কম পেয়েছে, তো দ্যাট মিনস অ্যাকচুয়ালি 5 মার্কটা হচ্ছে 75 মার্কস। এটাই হয়ে গেল আমাদের আনসার। সুন্দর করে অ্যান্সার করে চলে আসো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। সুন্দর করে অ্যান্সার করে চলে আসো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসো একটা বেস স্ট্যান্ডার্ড এবং অবশ্যই অনেক কিছু জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমাদের সূচকের কোয়েশ্চেন্স। মনে রাখতে হবে ইন্ডিসেস বা সূচককে নিয়ে অনেকের মনে একটা ভীতি কাজ করে যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তাও আবার তাড়াতাড়ি করে। তার জন্য বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট গুলো একটু ভালো করে বলে দিই। a to the power m into a to the power n is equal to কি হয়? a to the power m plus n। আবার a to the power m ভাগ a to the power n হয়ে যায় কি? a to the power m minus n। আবার কি হচ্ছে? a b to the power m is equal to কি হয়? a to the power m into b to the power m। ঠিক আছে? অনেক ভাবে জিনিসপত্র এখানে করা যেতে পারে। তো এখানে দেখো 3 to the power 3.5 রয়েছে, 21 স্কোয়ার রয়েছে, 42 রয়েছে মানে 2.25 রয়েছে, ভাগ 2 টু দি পাওয়ার 2.5 রয়েছে 2.5 এবং 7 টু দি পাওয়ার 3.5 রয়েছে, আর এখানে 21 টু দি পাওয়ার x রয়েছে। সো বেসিক্যালি এখানে 3 টু দি পাওয়ার 3.5 ইনটু 21 মানে কি করব? 3 ইনটু 7 ইনটু 2 করে দেবো। তাহলে কি হবে? 3 7 21 2 42, 42 টু দি পাওয়ার, ও সরি 21 এর স্কোয়ার ছিল, তাহলে এক কাজ করো 21 এর স্কোয়ার মানে 3 ইনটু 7 করলেই হবে, 3 ইনটু 7 করলেই হবে স্কোয়ার, ইনটু পরের যেটা 42 আছে সেটা করবো কি 3 ইনটু 2 ইনটু 7, 6 ইনটু 7 কত হবে? 42, সেটা কত? 2.5, আর ভাগ 2 টু দি পাওয়ার 2.5 ইনটু 7 টু দি পাওয়ার 3.5 ইজ ইকুয়াল টু 21 টু দি পাওয়ার, আচ্ছা 21 কে তুমি 3 ইনটু 7 এ ভেঙে দাও, 21 কে তুমি 3 ইনটু 7 এ ভেঙে দাও, তাহলে কি হবে? 3 গুণিত 7 টু দি পাওয়ার x। এই হয়ে গেল আমাদের গল্প। এবার প্রত্যেকটাকে আলাদা করে দাও এবং আমরা কিন্তু একটু স্টেপ জাম্প করবো। এখানে দেখো 3 টু দি পাওয়ার 3.5 হয়, এখানে দেখো 3 এর পাওয়ার কত হচ্ছে 2, তাহলে এখানে 2টাকে প্লাস করে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে এক কাজ করো, প্লাসিং মানে প্লাসের যে মানে তোমার প্রসিডিওরটা বা সেটা একটু পরে করছি, ঠিক আছে? এখানে আগে একটু ভেঙে চুরে জিনিসপত্র তোমাদের সামনে নিয়ে আসি। 3 স্কোয়ার ইনটু, আমি ইচ্ছে করলে এখানে করতে পারতাম বাট অনেকে কিন্তু কনফিউজড হয়ে যাবে, তার জন্য আমি কি করছি, এখানে সাবধানে করে দেওয়ার চেষ্টা করছি। 3 টু দি পাওয়ার 2.5 ইনটু 2 টু দি পাওয়ার 2.5, এই ফর্মুলাটাকে ফলো করছি। a b টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, আর সাথে ইনটু 7 টু দি পাওয়ার 2.5 রয়েছে, আর এখানে ভাগ 2.25 রয়েছে, 2 টু দি পাওয়ার 2.25 নিয়ে নাও, ইনটু টু দি পাওয়ার 3.5 রেখে দাও ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ইনটু 7 টু দি পাওয়ার x করে দাও, আলাদা করে দাও।
এইবার এখানে দেখো সুন্দর করে আমরা কিন্তু 2^2.5 2^2.5 টা ক্যান্সেল আউট করতে পারি, ঠিক? এবার দেখো এখানে 3^3.5 3^2 আর 3^2.5 রয়েছে, তো সেগুলোকে সুন্দর করে যোগ করে দেবো। 3^3.5 প্লাস 2 প্লাস 2.5 ইন্টু 7^2 রয়েছে, তারপরে তোমার এখানে 2.5 আর এখানে 3.5 রয়েছে, তো 2.5 আর এইটা 3.5 রয়েছে, ইজিক্যাল টু 3^x ইন্টু 7^x আছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, 3^8 into 7^8 is equal to 3^x into 7^x. সো বেসিক্যালি দেখতে পাচ্ছ বেস গুলো আমার সমান, তাহলে এখানে x এর ভ্যালু তোমার 8 আসছে, ইভেন এখানে দেখো বেস আমার সমান x এর ভ্যালু তোমার কি হচ্ছে 8 আসছে। তো সুন্দরভাবে দুই ক্ষেত্রে আমার x এর ভ্যালু যদি 8 আসে অ্যানসার করে দেবো 8 ইজ দ্য রাইট অ্যানসার। এবার তোমরা বলবে স্যার এত বড় জায়গা তো প্রথম কথা পাবো না, দ্বিতীয় কথা হচ্ছে এত সময় পাবো না, তো কি করবো? বেটার অপশন হচ্ছে তোমাকে কিন্তু এই যে আমি উপরে যে দুটো লাইন দেখো লাল কালিতে লিখেছি সেগুলো কিন্তু একটু মেন্টালি ক্যালকুলেট করতে হবে। মেন্টালি ক্যালকুলেট না করলে কিন্তু এই কোশ্চেন গুলো শর্ট টাইমে করা একটু পসিবল হবে না, ঠিক আছে? সাবধানে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মেন্টালি ক্যালকুলেট করতে হবে। নেক্সট কোশ্চেনে মুভ করবো। কারো যদি অসুবিধা মনে হয় তোমরা অবশ্যই কিন্তু আরো একবার সেশনটাকে একটু দেখে নিও। 4 নম্বর কোশ্চেনে আসো, একটি পোশাক বিক্রি করে 15% লোকসান হওয়ায়, লোকসান হচ্ছে কত 225 টাকা, তাহলে 15% মানে কত হলো 225 টাকা। দুটোই ক্ষেত্রে আমার টাকার পরিমাণ বলে দিচ্ছে, তাহলে ওই পোশাকটির উৎপাদন খরচ কত হবে, তাহলে 100 মানে কত হলো, কোনো কোয়েশ্চেন হলো? এখানে তুমি 15 গুণ করছো, এখানে তুমি 15 গুণ করছো, তাহলে কত হলো 1500 টাকা। তাহলে কত হলো অ্যান্সার? অপশন বি 1500 টাকা ইজ দা রাইট অ্যান্সার। 1500 টাকা ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, এ ও বি একসাথে কোনো কাজে 8 দিনে এবং বি ও সি একসাথে কাজটি 12 দিনে করে, তিনজন একসঙ্গে কাজটি 6 দিনে শেষ করতে পারে, তবে এ ও সি একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? সো বেসিক্যালি এটা একটা বেসিক কোশ্চেন, কিন্তু মেথডটাকে আমরা সেমই রাখবো, কোনো অসুবিধা করবো না। এ আর বি তারা 8 দিনে কাজটা কমপ্লিট করছে, তাহলে 1/8। বি ও সি তারা 12 দিনে করছে, তাহলে 1/12 অংশ। এবং তিনজন দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি কি করছে 6 দিনে বা 1/6 অংশ করছে। তো আমরা যখন আমরা বের করতে যাই সি প্লাস এ, তাহলে সেখানে কি করব? এই এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ যদি যোগ করি তাহলে আমাদের আসে টুয়াইস অফ এ প্লাস বি প্লাস সি, তাই না? টুয়াইস অফ এ প্লাস বি প্লাস সি আসে, এবং সেখান থেকে আমরা বলে দিচ্ছি এটা কত হবে, 2 দিয়ে গুণ করলে 1/3 আসে, ঠিক? এইবার একটু ভালো করে দেখো যে তোমার টুয়াইস অফ এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে এই তিনটের যোগফল, তো এটাকে তুমি এক কাজ করো 1/x ধরে নাও। তাহলে আমি যদি বলি, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে যদি সুন্দর করে আমি এখানে প্লেস করে দিই, সো 1/8 প্লাস 1/12 প্লাস 1/x ইজ ইকাল টু হচ্ছে আমার 1/3। তাহলে 1/x একবারে বের করবো, 1/3 মাইনাস 1/8 মাইনাস 1/12, এলসিএম করে দাও 24, 8 মাইনাস 3 মাইনাস তোমার 2, তাহলে 8 মাইনাস 5, 8 মাইনাস 5 কত হলো 3/24, 3/24 মানে কত হলো 1/8। এটা মানে কি 1/x, 1/x মানে হচ্ছে 8, 1/8 ইজ ইকাল টু, তাহলে x কত হবে 8 দিনে। তাহলে তোমার ওই সি প্লাস এ কি করছে 8 দিনে কাজটি কমপ্লিট করছে। এটাকে তোমরা এলসিএম মেথডেও করতে পারো। আমি বেগুনি কালারে যেটা লিখেছি সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখার কোনো দরকার নেই, লাল কালারে যেটা লিখেছি সেটা দিয়ে কিন্তু তোমরা অ্যান্সারটা করে নিতে পারবে। সো এলসিএম মেথডেই করো, আর তুমি এই ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 ধরেই করো, তোমার সময় কিন্তু একই লাগবে যদি তোমার কনসেপ্ট যদি ফোকাস, কনসেপ্টটা যদি ঠিকঠাক থাকে আর অ্যাপ্রোচটা যদি তোমার ঠিকঠাক থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসো। এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যা 2:3 অনুপাতে রয়েছে, যদি ওই দুটি সংখ্যা থেকে 12 বিয়োগ করা যায় তখন সংখ্যা দুটি অনুপাত কত হচ্ছে দাঁড়াচ্ছে 5:8। তাহলে সংখ্যা দুটি কত হবে? তো বেসিক্যালি এখানে তোমাদের যেটা করতে হবে, রেশিও গুলোকে, রেশিও মেথডে যদি করতে যাই তাহলে আমরা কি করব, রেশিওকে ইকুয়ালাইজ করার চেষ্টা করব। আর রেশিও যদি ওই রকম ইকুয়ালাইজ না করতে পারো তাহলে আমরা পাতি এক্স ধরে নিতে করতে পারি, কিন্তু এখানে আমার এক্স ধরে করার দরকার নেই। কোশ্চেনটা কি হচ্ছে ভালো করে বুঝো, তাহলে দুটো সংখ্যা রয়েছে, একটা 2x আর একটা 3x। এবার বলছে দুটো সংখ্যা থেকে 12 বাদ দিয়ে দিয়েছে, 12 বাদ দিল, তাহলে রেশিওটা এসে দাঁড়ালো তোমার কত 5/8। এখানে x এর ভ্যালুটা বের করবে এবং লাস্টে আলটিমেটলি বলতে হবে 2x আর 3x এর ভ্যালুটা বলতে হবে, তাই তো? 2x আর 3x এর ভ্যালুটা তোমাকে আলটিমেটলি বলতে হবে। এই তো হচ্ছে আমাদের প্রথম যে গল্পটা, x ধরলে করলাম আর যেটা হয়। বাট আমি এখানে x ধরছি না, আমি এখানে কি করবো 2:3 নাও আর এখানে 5:8 নাও। এবার এই দুটো রেশিওর যে ট্যালিটা যদি করতে যাই তাহলে আমি এখানে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি 3, আর এখানে দেখতে পাচ্ছি 1। এই 1 দিয়ে নিচের রেশিওকে গুণ করো আর ওই 3 দিয়ে উপরের রেশিওকে গুণ করো, তাহলে কত হচ্ছে 3 2 6, 3 3 9, আর এখানে তোমার 5:8 থেকে যাচ্ছে।
তাহলে এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে 6 থেকে 5 হয়েছে 1 ইউনিট কমেছে, 9 থেকে 8 হয়েছে 1 ইউনিট কমেছে। এই 1 ইউনিটটা কমে যাওয়ার কারণ কি? কারণ প্রত্যেকটা বা ওই দুটি সংখ্যা থেকে তোমার কি হচ্ছে 12 বিয়োগ করা হয়েছে। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমার কত 12, 1 ইউনিট মানে কত হচ্ছে 12। তাহলে সংখ্যা দুটি কত হবে? তাহলে সংখ্যা দুটি তো আমার এখানে 6 আর 9 রয়েছে। তাহলে 6 এবং 9 বের করবো এবং আলটিমেটলি বের করবো 6 বরং 72, 9 দিয়ে 9 বরং 108। তাহলে অ্যান্সার কি হলো? অপশন সি 72 এবং 108। ভুল করে এখানে 2:3 আবার বের করতে যেও না। এখানে আমরা কিন্তু 6-9 দিয়ে আলটিমেটলি অঙ্কটা করেছি। তাহলে অ্যান্সারও হবে 6-9 দিয়ে। 5:8 দিয়েও করলে হবে না, কারণ আলটিমেটলি আমার 6-9টা বা ওই 2-3 এর যে রেশিওটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রেশিও ছিল এবং সেখান থেকে আলটিমেটলি যে 12টা বিয়োগ করা হয়েছে তারপরে কিন্তু আমার সেই 5:8 এসেছে। তো বেসিক্যালি আমার অ্যাকচুয়াল যেটা নাম্বারস সেটা কি হচ্ছে 2:3 অনুপাতেই রয়েছে, দ্যাট ইজ 6:9। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে 17 যোগ করলে সংখ্যাটি তার অনন্যকে 60 গুণ হচ্ছে, তাহলে সংখ্যাটি কত হবে? একটি ধনাত্মক সংখ্যা জাস্ট এক্স ধরে নাও। এবার তোমরা বলে স্যার এক্স কেন ধরছি? এক্স মাঝে মাঝে ধরতে হয়, বারবার তোমাদের বলেছি এক্স কে কখনো ভুলে যাবে না। এক্স তোমাকে যে শিক্ষা দিয়েছে সেটা কোনোদিনও ভোলার নয়, তো সেটা অবশ্যই মাথায় থাকে জানো। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে ধনাত্মক, এটা অবশ্যই আমি অঙ্কের ক্ষেত্রেই বলেছি, তোমরা যদি জীবনের ক্ষেত্রে ভেবে থাকো তা সেটাও খুব একটা ভুল কিছু নয়। এনিওয়েজ, ধনাত্মক সংখ্যার সঙ্গে 17 যোগ করলে, তাহলে এক্স এর সঙ্গে তুমি যদি 17 যোগ করো, ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে? সংখ্যাটি তার অনন্যকে 60 গুণ হয়। মানে 60 গুণ তো হলো, বাট অনন্য মানে কি? এক্স এর অনন্য কি হবে? 1/x হবে। তাহলে আমাদের ইকুয়েশনের ফরম্যাটটা কি রকম এসেছিল? x + 17 = 60/x। এবার এখানে যদি আমি x এর অ্যাকচুয়াল ভ্যালু বের করতে যাই তাহলে x² দিয়ে চলে আসবে, মানে ক্যালকুলেশন যদি করতে যাই। তো এখানে বেসিক অপশন হচ্ছে কি অপশন টেস্ট করে দেওয়া, এবং অপশন টেস্ট করে দেখলে বুঝতে পারছো 3 + 17, ধরো আমি x = 3 ধরছি, তাহলে সেখান থেকে কি আসছে? 3 + 17 কত হচ্ছে? 20। আর এখানে দেখো তো = 60 × 1/x মানে হচ্ছে 1/3, 3 দিয়ে কেটে দাও 20। সো এখানে দেখো 20 চলে আসছে। তা দুটো যখন সমান হয়ে যাচ্ছে তাহলে বেসিক্যালি x এর ভ্যালু কত হলো? 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন টেস্ট করে দেবে, বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আর নাহলে নরমাল প্রসিডিউরে ফর্মুলা তো না, মানে বেসিক্যালি কোনাকুনি গুণ টুন করে x² চলে আসবে, তো সেখানে তোমাকে করতে হবে। ওকে, আমি চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমি চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, এবং সেখানে দেখো কি বলা হয়েছে যে একটি রম্বসের প্রতিটি বাহুর বর্গের সমষ্টি হচ্ছে 1600 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এটা রম্বস আঁকা যাক। এটা ঘুড়ি টাইপের রম্বস, 4টি বাহু যার সমান। বলছে প্রতিটি বাহুর বর্গের সমষ্টি হচ্ছে 1600 বর্গমিটার। তাহলে এই ধরে নাও প্রতিটি বাহুর বর্গ বলেছে, তাহলে এই হচ্ছে আমার x² এগুলো সব x² নিয়ে নাও। তাহলে টোটাল হচ্ছে আমার কত? 4টে x² মানে 4x², এবং সেটা কত বলেছে? 1600 বর্গমিটার। 4 দিয়ে কাটো 400, তাহলে x কত হবে? 20। x² মানে কত? 400, তাহলে x কত হবে? 20। ঠিক, তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এখানে এই স্কোয়ারটা এখানে না দিলেও চলবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে আমি বাহুগুলোকে x ধরেছি। এবার 4টে বাহুর বর্গের সমষ্টি, তো বেসিক্যালি এটা কি হচ্ছে? x² + x² + x² + x²। সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি 4x², এবং সেটা থেকে আলটিমেটলি x এর ভ্যালু কত বের করলাম? 20। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি x যদি ধরে থাকি তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো? 20 সেন্টিমিটার। অ্যান্সার করে আসতে পারো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে আসতে পারো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। একটি পাইকারি বিক্রেতা 1000 কেজি চিনির কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রয় করেন। মোটের উপর তিনি 14% লাভ করছেন, তাহলে 18% লাভে কত কেজি চিনি বিক্রয় করেছেন? সো এই টাইপের কোয়েশ্চেন তোমরা এক্সরও করতে পারো, অপশন টেস্ট করে করতে পারো, ইভেন অ্যালিগেশন মেথডেও অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি অ্যালিগেশন মেথডটাই অ্যাপ্লাই করছি। 8% এখানে রয়েছে আর এখানে 18% রয়েছে, এবং ওভারঅল সে কি করেছে? 14% লাভ করেছে। অ্যালিগেশনে যদি ফেলে দাও তাহলে একটু ভালো করে দেখো যে এখানে কত হচ্ছে? 8 আর 14 ডিফারেন্স হচ্ছে 6, আর 14 আর 18 ডিফারেন্স হচ্ছে তোমার 4, তাহলে 4:6, দ্যাট ইজ 2:3। 2 দিয়ে কেটে দাও, 2:3 অনুপাতে তোমার কি হচ্ছে? ওই যে চিনিটা ছিল সেটা 2:3 অনুপাতে ছিল। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে কি যে 18% লাভে তাহলে কত কেজি চিনি বিক্রয় করেছে? তো 18% লাভে আমার ইউনিটটা কত হচ্ছে? 3 ইউনিট। আর টোটাল ইউনিট কত হচ্ছে? 2 + 3, দ্যাট ইজ 5 ইউনিট।
এই 5 ইউনিট মানে কত হচ্ছে তোমার এই টোটালটা, দ্যাট ইজ 1000 কেজি। তাহলে এখান থেকে আমরা বলবো 5 মানে হচ্ছে আমার 1000 কেজি। আমার চেয়েছে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত হবে, এখানে দেখবেন 200 গুণ আসছে, তাহলে এখানে তোমরা 200 গুণ করে দাও, আলটিমেটলি আনসার করে আসো 600 কেজি। আনসার করে আসো 600 কেজি, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। খুব সোজা এবং সিম্পল কোয়েশ্চেন, কিন্তু ওই যে বললাম মেথড যদি তোমার ঠিকঠাক থাকে এবং তোমার যদি প্র্যাকটিস, আসল কথা বলে, ঠিক আছে, প্র্যাকটিস যদি তোমার ঠিকঠাক থাকে, ক্যালকুলেশন জাস্ট উইদিন সেকেন্ডসে নেমে যাবে। আমি আশা রাখছি তোমরা সকলে বুঝতে পারছো, এবং যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দিও, ঠিক আছে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করাটা জরুরি, এবং আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না, এবং সাথে বেল আইকনটাকেও প্রেস করে নিও, ঠিক আছে। দেখো যদি a ইজিক্যাল টু ওয়াই এক্স পার্সেন্ট হয় এবং b ইজিক্যাল টু এক্স এর ওয়াই পার্সেন্ট হয়, তবে নিচের কোনটি সঠিক হবে। দেখো এখানে বেসিক্যালি কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবার অনেকে কি করে ফর্মুলা বা শর্টকাট ছাড়া কিছু বোঝে না, তো তখন তাদের ক্ষেত্রে এই জাতীয় কোয়েশ্চেন গুলো একটু সমস্যাজনক হয়। কনসেপ্টে ফোকাস করো। a ইজিক্যাল টু ওয়াই এর এক্স পার্সেন্ট, a ইজিক্যাল টু ওয়াই এর মানে কি ওয়াই ইন্টু এক্স পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি 100 এর মধ্যে, তাহলে x বাই 100, তাহলে a ইজিক্যাল টু কত হলো এক্স ওয়াই বাই 100, তাই না। আর সিমিলারলি b ইজিক্যাল কি বলেছে এক্স এর y এর 100%, মানে y এর পার্সেন্টেজ, সো বেসিক্যালি এক্স ওয়াই বাই 100, এটা হয়ে গেল কি b। আর a এর ইকুয়াল টু কি হলো b, তাহলে আলটিমেটলি a ইকুয়াল টু কি হচ্ছে b হচ্ছে, কারণ কি দুটোই আমার ইকুয়াল টু রয়েছে। তাহলে অ্যানসার করে আসো অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। অ্যানসার কি করে আসবে, অপশন সি a ইজ ইকুয়াল টু b হচ্ছে আমাদের এই পার্টিকুলার কোশ্চেনের অ্যানসার। বারবার বলছি যদি তোমরা রেগুলার প্র্যাকটিসে থাকো, আবারও বলছি যদি তোমরা রেগুলার প্র্যাকটিসে থাকো, দেখবে কোনো রকম কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু যদি তুমি প্র্যাকটিস থেকে বেরিয়ে যাও, যদি মনে করো যে না সব পেরে যাচ্ছে, কোনো ব্যাপারই না, নামিয়ে দেবো পরীক্ষা দেওয়া, সবই তো জানি আমি, তাহলে কিন্তু অথই জলে পড়বে, এইটুকু নিশ্চিন্তে থাকো, মানে 200% শিওর থাকো। একটি সমদ্বিবাহু ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি হচ্ছে কত 20 সেন্টিমিটার, এবং একটি সমান বাহু এবং অপর বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হচ্ছে 3:4, তাহলে ত্রিভুজের উচ্চতা কত হবে, তাহলে সেই ত্রিভুজটির উচ্চতা কত হবে। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে বাই দ্য ওয়ে, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি ভালো করে বুঝলেই বুঝতে পারবে যে সমদ্বি দ্বি দ্বি মানে কি, এই দ্বি মানে হচ্ছে দুই, যার দুটি বাহু কি হচ্ছে সমান, যার দুটি বাহু সমান হচ্ছে মানে এই দুটো বাহুকে সমান ধরে নাও, এবং তাদের সমান বাহুর অনুপাত হচ্ছে, সমান বাহু এবং অপর বাহুর অনুপাত হচ্ছে 3:4, মানে তোমার তোমার মনে হতে পারে যে এখানে আমার একটা ত্রিভুজে তো তিনটে বাহু, বাট এখানে 3:4 মানে দুটো এলিমেন্ট কেন দিয়েছে। তো বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ সমান বাহু মানে তোমার দুটো বাহু এসে যাচ্ছে, তাহলে এখানে তোমার দুটো 3 মানে নিয়ে নাও, আর নিচেরটাকে 4 নিয়ে নাও, ঠিক আছে। এইবার এখানে কি বলা হচ্ছে যে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 20 সেন্টিমিটার। এখানে যদি আমি ইউনিট ওয়াইজ দেখতে যাই, তাহলে এখানে ইউনিট ওয়াইজ কত হচ্ছে 3 + 3 + 4, কত হবে 3 3 6 আর 4 10 ইউনিট, আর এই 10 ইউনিট মানেটাই হচ্ছে তোমার ওই 20 সেন্টিমিটার। তা কি চেয়েছে, ত্রিভুজটির উচ্চতা চেয়েছে, ত্রিভুজটির উচ্চতা মানে এই ফরম্যাটটা চেয়েছে, ত্রিভুজটির উচ্চতা মানে ওইটা চেয়েছে, মানে ওই হাইটটা চেয়েছে। তো কিভাবে বের করবো, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আগে আমি ইউনিট ওয়াইজ বের করে নিলাম, তাহলে 10 ইউনিট মানে 20, তাহলে 1 ইউনিট মানে কত হবে বলো, 1 ইউনিট মানে হচ্ছে তোমার এখানে 2। তো আমি যদি একটা বাহু বের করতে চাই, চলো আমি এখানে এইভাবে না করে এইভাবে করে দিচ্ছি, দাঁড়াও, এখানে আমি 3 ইউনিট আমি ডাইরেক্টলি বের করব। 3 ইউনিট মানে কি 10 ইউনিটের সঙ্গে 20 ডিফারেন্স হচ্ছে, মানে রিলেশন হচ্ছে 2 গুণ, তাহলে এখানে 3 ইউনিট মানে কত হবে 2 গুণ করে দিয়ে 6, আর একটা হবে 4 দিয়ে করলে কত হবে 8। তো এই হচ্ছে আমার বাহুগুলোর হাইট বা বাহুগুলোর বেসিক্যালি পরিমাপ। তাহলে 3 ইউনিট মানে 6, মানে এটা আমি যদি বলি 6, ঠিক আছে, এটা যদি আমি বলি 6, আর এটাও যদি বলি 6, আর এটা যদি বলি আমি 8, কোনো অসুবিধা নেই। এবার বলেছে ত্রিভুজটির উচ্চতা, তা ত্রিভুজটির উচ্চতা যদি বলতে হয়, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না। সমকোণী ত্রিভুজে এটা কি হচ্ছে তোমার মাঝামাঝি ভাগ করছে, তাহলে এটা হয়ে গেল আমার 4, তাহলে আমার একটা 6 হচ্ছে, এটা 4 হচ্ছে, আর একটা কত হবে, এটা তো বের করতে বলেছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি দেখতেই পাচ্ছ এটা যদি তোমার 6 হয়, তাহলে 6 স্কোয়ার ইজিক্যাল টু হয়ে গেল তোমার 4 স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার, হাইটের স্কোয়ার কত হবে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তো বেসিক্যালি 6 মানে বেসিক্যালি 36, আর ওদিকে 16 20, তাহলে হাইট স্কোয়ার হচ্ছে 20, তাহলে হাইট স্কোয়ার কত হলো √20, তো এই স্কোয়ার কত হবে 5 গুণিত 4, তাহলে অ্যান্সার কত হলো 2√5। হাইটের হাইটটা কত হচ্ছে 2√5, আমি এইটাকে ধরলাম এই হাইটটাকে।
তাহলে হাইটটা কত হলো 2√5 সেন্টিমিটার। হাইটটা কত হলো 2√5 সেন্টিমিটার। একদম বেসিক কোয়েশ্চেন্স, কিন্তু আবারও বলছি প্র্যাকটিস না করলে কিন্তু কোনো লাভের লাভ কিছুই হবে না। আর তোমরা যারা যারা আমাদের এই ক্লাসগুলো করছো, তোমাদেরকে বারবার করে একটা কথা বলে দিচ্ছি, যদি তোমরা সিরিয়াস হয়ে থাকো, আই রিপিট, যদি তোমরা সিরিয়াস হয়ে থাকো, যদি তোমরা মনে করো যে না আগামী দিনে 2024-এ আমাদের একটা সিলেকশন নিতেই হবে অ্যাট এনি কস্ট, তো ডেফিনেটলি তোমরা জি জান লাগিয়েও একদম পুরো যাকে বলে আদা জল খেয়ে লেগে পড়ো। আগামী দিনে যে কটা পরীক্ষা হোক না কেন তোমাদেরকে সিলেকশন ডেফিনেটলি এনে দেবে, কিন্তু তুমি আগে নিজে শিওর হয়ে নাও যে তুমি সিলেকশন চাও কিনা। ঠিক আছে, সিলেকশন চাইলে তোমাকে সেইভাবে পড়াশোনাটা করে যেতে হবে। আর আশেপাশে বিভিন্ন রকমের নেগেটিভিটি ছড়িয়ে আছে, নেগেটিভিটি গুলোকে দেখো, আমি তো কখনোই বলবো না যে নেগেটিভিটি মানে তুমি অ্যাভয়েড করবে। অ্যাভয়েড ইন দ্য সেন্স তুমি একেবারে চোখ বন্ধ করতে পারো না, তুমি দেখতে পাবে যে তোমার সামনে কিছু গন্ডগোল হচ্ছে, তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি অ্যাভয়েড ইন দ্য সেন্স তুমি অ্যাটলিস্ট নজর আন্দাজ করে যাও। নজর আন্দাজ করে তুমি নিজের পারফরমেন্সে ফোকাস করো, কোথায় তোমাকে ঠিক করতে হবে সেটাকে দেখো। তুমি অ্যাটলিস্ট পরীক্ষা শেষে যেন তোমার এটা মনে না হয় যে আরে এই কোয়েশ্চেন্স গুলো তো আমার দেখাই হয়নি, বা এই কোয়েশ্চেন্স গুলো কি আরেকবার রিভিশন করে আসলে ভালো হতো। তো বেসিক্যালি এইরকম রিগ্রেট যেন না থাকে, সেই হিসাবে প্রিপারেশনটা নাও। তারপরে সিলেকশন হবে কি হবে না সেটা ভাবো। সত্যি কথা বলতে সেটা সম্পূর্ণ জাস্ট ভুলে যেতে হবে এখন, ঠিক আছে। এখন ওই মহাভারতে বা গীতাতে একটা কথা আছে না, স্বামী বিবেকানন্দ বলতেন, শ্রীকৃষ্ণ বলতেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো অনেকটা ওই রকম একটা স্টেজেই তোমাদেরকে এখন আসতে হবে। তোমরা নিজের পারফরমেন্সের উপরে নজরটা দাও, ঠিক আছে, কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, কোথায় কি দরকার, সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, এবং তারপরে কর্মের ফলটা তুমি অটোমেটিক্যালি পাবে, অটোমেটিক্যালি পাবে। ঠিক আছে, হয়তো একটু দের হবে, কিন্তু মানে আন্ধেরা নেই, এরকম ব্যাপারটা। হ্যাঁ, দের হতে পারে, দের হয়ে सकता है लेकिन আন্ধেরা নেই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলা হচ্ছে কি যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরের বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে। সো বেসিক্যালি একটা বর্গক্ষেত্র যদি আমি আঁকি, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র যদি আঁকি এবং সেই বর্গক্ষেত্রের ভিতরের বৃহত্তম বৃত্ত, তাহলে ভিতরের বৃহত্তম বৃত্ত যদি আমি আঁকি, তাহলে অনেকটা এইরকম একটা কন্ডিশন আছে। এবার বলছে যে বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরের বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, ঠিক। আরটা কত হবে, আর মানে হচ্ছে ভালো করে বুঝে দেখো যে বর্গক্ষেত্রে যেটা বাহু হবে না, সেটা হবে কি ব্যাস। তো মানে বেসিক্যালি আমার 6 সেন্টিমিটার বাহু যদি হয়, টোটালটা যদি 6 হয়, তাহলে আমার এক একটা ব্যাসার্ধ কত হবে 3, মানে আমার বৃত্তটার ব্যাসার্ধ কত হবে 3, তা পাই আর স্কোয়ার। এবার আমার বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে পাই আর স্কোয়ার যদি হয়, তাহলে আর যদি 3 হয়, তাহলে এখানে কত হলো, আর যদি 3 হয় তাহলে এখানে কত হবে, 3 স্কোয়ার করে দাও, আর ওদিকে পাই করে দাও, তাহলে 3 থেকে কত হলো 9, আর ওদিকে কত হলো পাই, 9 পাই হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9 পাই ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফলটা হতো, এখানে একটাই কনসেপ্ট যে বর্গক্ষেত্রে যেটি বাহু হবে সেটা বেসিক্যালি আমাদের যে বৃত্তটা তৈরি হবে সেই বৃত্তের ব্যাসের সমান, ঠিক আছে, এবং সেখান থেকে ব্যাসার্ধটাও বের করে নেবো 3, এবং তারপরে আমরা আলটিমেটলি অ্যান্সারটা করে দেবো। চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে। অজয় এবং বিজয়, অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত কত, 3:4, এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, 4:5। বর্তমানে বিজয়ের বয়স কত হবে, বর্তমানে বিজয়ের বয়স কত হবে, কিভাবে করবে। দেখো এখানেও আমরা ইউনিট মেথড অ্যাপ্লাই করবো। এখানে দেখো 3:4 রয়েছে, আর এখানে দেখো 4:5 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ইউনিট ওয়াইজ আমি কত বেড়ে যাচ্ছে দেখো তো ভালো করে, 3 থেকে 4 যাচ্ছি 1 ইউনিট, এবং 4 থেকে 5 যাচ্ছি 1 ইউনিট। এই 1 ইউনিটটা প্রত্যেকের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে, কারণ প্রত্যেকের আমার বয়স কিন্তু 5 বছর এগিয়ে যাচ্ছে, 5 বছর পরে বলেছে, তাহলে 1 ইউনিট মানে কত হলো, 5 বছর বলা গেল। তাহলে এখানে বলেছে বর্তমানে বিজয়ের বয়স কত হবে, তাহলে বর্তমানে আমি প্রথমটা ধরেছি অজয় এবং তারপরে ধরেছি বিজয়, এবং তাহলে আমার বিজয়ের বয়স কত হবে 4 ইউনিট, তো 4 ইউনিট কত হবে, 4 5 20 বছর। একদম বাচ্চাদের কোশ্চেন, কিন্তু ওই যে বললাম তোমার যদি প্র্যাকটিস না থাকে বা কনসেপ্টটা যদি ফলো না করতে পারো তাহলে কিন্তু সমস্যাই হবে। আমরা এক্স ধরেও করতে পারতাম বা ইভেন অপশন টেস্টও করতে পারতাম, ঠিক আছে। তো অ্যান্সার আমরা কিভাবে করলাম, সুন্দর করে ইউনিক মেথড অ্যাপ্লাই করে অ্যান্সার করে নিতে পারলাম, ঠিক আছে।
খেয়াল রাখতে হবে এখানে দুটো ইউনিটই যেন আমার সেম হয়, হ্যাঁ, এক ইউনিট এখানেও বেড়েছে এখানেও এক ইউনিট বেড়েছে, তাহলে ঠিক আছে। আর না হলে কিন্তু তোমার কিন্তু রেশিওটাকে ট্যালি করতে হবে, আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা দ্যাট ইজ 4861975। এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং অভিহিত মানের পার্থক্য কত হবে? এখানে দেখো স্থানীয় মান কি, স্থানীয় মান হচ্ছে যেটা যে স্থানে রয়েছে, তাহলে এটাকে আমরা ইংরেজি টার্মটা বলবো সেটা হচ্ছে কি প্লেস ভ্যালু। আর অভিহিত মান মানে হচ্ছে ফেজ ভ্যালু। অভিহিত মান হচ্ছে মানে সেটা তার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটাই আমরা ফেজ ভ্যালু হিসেবে ট্রিট করব। তাহলে এখানে 6 এর স্থানীয় মানটা কি আছে, 6 কোথায় আছে এখানে, তাহলে 6 এর স্থানীয় মান মানে হচ্ছে দেখো এখানে কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তো 6 এর পরে 4টে ডিজিট যদি বসি তাহলে এখানে 6 এর স্থানীয় মানটা হবে 6 এর পরে 4টে ডিজিট বা 4টে শূন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি প্লেস ভ্যালু। আর অভিহিত মান মানে কি 6 এর অ্যাকচুয়াল মান কত হবে 6, তাহলে সেটা হয়ে গেল আমার ফেজ ভ্যালু। ব্যাস, এই দুটো পার্থক্য কত হবে, এই দুটো পার্থক্য হবে 59,900 কত বলো, 59,994। তাহলে অ্যান্সার করে চলে আসতে হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিফারেন্সটা কত হবে 59,994 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্রিকেটার তার 12তম ইনিংসে 63 রান করে এবং তার ফলে তার গড় রান 2 বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে 12টা ইনিংসের গড় রান কত হবে, বা কত হবে, ঠিকই তো। এখানে কি করতে পারি, দেখো 12টা ইনিংসে তোমার 63 রান করেছে এবং তারপরে তার গড় রান 2 বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে 12টা ইনিংসের আগে 11টা ইনিংস খেলেছে এবং এই 11টা ইনিংসে সে এক্স করে যদি রান করে, 11টা ইনিংসে যদি সে এক্স করে রান করে তাহলে 63 রান অ্যাড করে দিতে হবে, তা 63 রান হয়ে গেল। এবার একটু ভালো করে দেখো, কারণ 11টা ইনিংসে এক্স করে রান করলে 11x রান করছে টোটালটা, আর 12তম ইনিংসে সে 63 রান করেছে, তাহলে টোটাল আমার 12টা ইনিংসে রান হয়ে গেল। এটা হচ্ছে তোমার কি হচ্ছে, তার গড় রান কি হচ্ছে 2 রান বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আগে ছিল এক্স, এখন হয়ে গেল 2 রান বৃদ্ধি, তাহলে x+2 হয়ে গেল। কিন্তু এটা টোটালটা কত হচ্ছে 12টা ইনিংসের রান না, তাহলে 12টা ইনিংসে গড় রান কত হবে। তো এখানে আমরা বের করবো কি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 12x প্লাস 12×2 = 24। এবার একটু ভালো করে দেখো, 12x থেকে 11x বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে সেটা কত হলো x, আর 63 থেকে 24 বাদ দিয়ে দেবো, সেটা কত হবে 6 আর 3 এ 9, আর ওদিকে 30 39। এখানে x এর ভ্যালু মানে কি, যে 11টা ইনিংসে তার অ্যাভারেজ কত ছিল 39, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোশ্চেন করেইনি। দেখো 39 কিন্তু অপশনসে রয়েছে, কিন্তু এখানে জানতে চেয়েছে 12টা ইনিংসে গড় রান কত, মানে কি x+2 এর ভ্যালু কত হবে। তাহলে x+2 এর কত হবে 39 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 41 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করতে হবে অপশন সি 41 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু 11টা ইনিংসের গড়, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার যে 12টা ইনিংসের গড় কত হবে 41, 2 রান বেড়ে যাবে বলে সাবধানে করতে হবে, নাহলে কিন্তু 39 যারা যারা করবে দায়িত্ব সহকারে ভুল হবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 বছর সরল সুদে 58,750 টাকা, সুদে আসলে 79,900 টাকা হয়, তাহলে সুদের হার কত হবে। সো বেসিক্যালি আমার এখানে টাইমিংটা দিয়ে দিয়েছে 4 বছর, এটা হয়ে গেল আমার 4 বছর, ঠিক আছে। আর এদিকে সুদে আসলে মানে অ্যামাউন্ট হয়ে গেল আমার 79,900, আর এদিকে সরল সুদে এত টাকা সুদে আসলে হচ্ছে, মানে কি এটা আমার প্রিন্সিপাল বা আসলে পরিমাণটা হয়ে গেল, সুদের হার আলটিমেটলি আমাকে বের করতে হবে, এই তো হচ্ছে গল্প। তো SI ইজ ইকুয়াল টু হয়ে গেল PRT/100। এবার তোমার এখানে SI মানে কি, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সিম্পল ইন্টারেস্টটা কি হয়, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে তোমার অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে। তাহলে 79,900 টাকা মাইনাস তোমার হচ্ছে 58,750 টাকা। ক্যালকুলেশন করো, 0 5 7 ছিল 8, আর এখানে 9, আর ওইদিকে তোমার হয়ে গেল 9, আর এদিকে 8 আর এদিকে 5 2 7 21,150 টাকা। এই 21,150 টাকাটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্টের পরিমাণ, প্রিন্সিপাল পরিমাণ কত হচ্ছে 58,750 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাকে আলটিমেটলি বের করতে হবে, টাইমটা হচ্ছে আমার 4 বছর বাই 100%। সুন্দর করে এবার অ্যান্সারটা করে দাও, দেখো কিভাবে হচ্ছে।
এখানে আমরা যা দেখতে পাচ্ছি 0 0 কেটে যায়, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 দিয়ে 2, 5 দিয়ে এটা কেটে দাও, 5 11 55, 3 আর 7, 5 7 35, 2 আর 5, 5 5 25, এই 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 দিয়ে এটাকেও কেটে দাও, তাহলে কত হবে 10 2 20, 1 আর 1, 5 2 10, 1 আর 5, 7 2 14, 1 আর 0, 5 2 10, তাহলে 10,575 টাকা। এবার একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো যে 1175, এবার অ্যাকচুয়ালি আমার রিলেশনটা কিরকম আসলো, আর ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার 10,575 বাই 1175। এবার একটু ভালো করে ভেবে দেখো যে 10,575 রয়েছে আর ওদিকে 1175 রয়েছে, যদি 10 গুণ করি তাহলে 11,750 হয়ে যায়, যদি 10 গুণ করি তাহলে 750 হয়ে যায়, তাহলে আমি ডেফিনেটলি 1175 এর 10 গুণের নিচে হবে, সেটা দেখো একটাই রয়েছে, আমি 9 দিয়ে গুণ করে বেরিয়ে যেতে পারি। 9 দিয়ে দেখো 5 নম্বর হলো 4, 63 আর 67 7 হলো 6, 99 আর 6 কত হলো 105, 99 আর 6 কত হলো 99 আর 6 কত হলো 105 হয়ে গেল আমাদের এখানকার অ্যান্সারটা। 10,575 পাওয়া গেছে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত হলো আর হচ্ছে 9%, আর হচ্ছে 9%। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। আমি আশা রাখবো আজকের এই ক্লাসের যে কোয়েশ্চেন গুলো, গতকালকে আমি যে কোয়েশ্চেন গুলো করিয়েছিলাম তোমরা বলেছিলে যে স্যার খুবই ইজি কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, আমরা তো খুবই পেরে যাচ্ছি, যদিও সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়, সেই ভুলগুলোকে আমাদের রেকটিফাই করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মনে রাখতে হবে তোমরা কনস্টেবল পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু ডিএসপি লেভেলে পরীক্ষা দিচ্ছ না, তো সাবধানে, মানে বেসিক্যালি ডাব্লিউবিসিএস মেন্স দিচ্ছ না বা সিজিএল টিয়ার 2 দিচ্ছ না, ঠিক আছে? তো তোমাদেরকে বুঝতে হবে এই সমস্ত জিনিসগুলো। এনিওয়েজ, এ এবং বি এর গড়, এখানে দেখো কোয়েশ্চেনটার মানে ডিজিট গুলো হয়তো একটু হেভি এসেছে, তো আমি একটু আলাদা করে বলে দিচ্ছি, ঠিক আছে? যে এখানে এই ভ্যালুটা কত আছে সেটা হচ্ছে এইরকম, a টু দি পাওয়ার n প্লাস 1, চলো আমি এখানে লিখে দিচ্ছি, a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1 বাই a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। এবার এটা কি বলছে, a এবং b এর গড়, এটা কি বলছে a এবং b এর গড়, মানে কি a এবং b এর গড় মানে a প্লাস b বাই 2, তাই না? এবার এটাকে যদি আমার a প্লাস b বাই 2 করতে হয় তাহলে কি করতে পারি, দেখো এখানে আমরা যদি ভ্যালুটাকে পুট করি, n এর ভ্যালু চেয়েছে তো, তাহলে n এর ভ্যালু ধরো ধরো এখানে 0 যদি নিই, তাহলে 0 নিলে কি হচ্ছে দেখো তো, a টু দি পাওয়ার 1 প্লাস b টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 0, মানে কি আছে a প্লাস b, আর a টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস 1, তো কি আছে a প্লাস b বাই 2, এবং সেটা দেখো এখানে রয়েছে, তো কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি n এর ভ্যালু কত হলো 0, n এর ভ্যালু কত হলো 0। অবশ্যই এখানে এই কোশ্চেনটার জন্য তোমাদের অপশন টেস্টটাই হচ্ছে বেস্ট অপশন, অপশন টেস্ট করাটাও নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি খুব একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন্স রয়েছে, এবং সেটা পার্টনারশিপের উপরে কোয়েশ্চেন। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স কেন বলছি, কেন কি কনসেপ্ট ডেফিনেটলি তোমাকে ক্লিয়ার করিয়ে দেবে। এখানে বলেছে এ এবং বি একটি অংশীদারি কারবার শুরু করে, মোট বিনিয়োগকারী মূলধনের এ 1/4 মূলধন 15 মাসের জন্য খাটায় এবং মোট লভ্যাংশের 2/3 বি পাচ্ছে, তাহলে বি এর মূলধনে কত সময়ের জন্য খাটানো হচ্ছে? আচ্ছা, এখানে একটা কথা হবে, সেটা হচ্ছে এ তোমার কি হচ্ছে, মোট বিনিয়োগকারী মূলধনের 1/4 মূলধনের 15 মাসের জন্য খাটাচ্ছে, মানে কি, মানে হচ্ছে ভালো করে যদি ভালো করে ভেবে দেখো যে তোমার এ আর বি রয়েছে, তো ভালো করে দেখো, এ কি করছে 1/4, মোট মূলধনের 1/4 15 মাসের জন্য, তাহলে 15 মাস মানে কি 15 মান্থ। ইনভেস্টমেন্ট রেশিও আমি একটু আলাদা করে লিখে রাখছি, ইনভেস্টমেন্ট রেশিও যেটা হয় সেটা বেসিক্যালি কিছুই নয়, ক্যাপিটাল শুধু দেখলে হবে না, সেটা কিন্তু কত সময়ের জন্য ইনভেস্ট করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে ক্যাপিটাল ইনটু টাইম এটা ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে। আর বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর ক্ষেত্রে দেখো বি কিন্তু লভ্যাংশের 2/3 পাচ্ছে বাই দ্য ওয়ে, তাহলে এখানে বি কত সময়ের জন্য টাকাটা খাটাচ্ছে সেটা কিন্তু আমি জানি না, ভালো করে দেখো, এ যদি 1/4 খাটানো হয় তাহলে বি কত করবে 3/4, আর কত সময়ের জন্য সেটা জানি না, তো আমি এটা টি করছি, ইজ ইকুয়াল টু, এখানে বলেছে মোট লভ্যাংশ। এবার দেখো এটা আমার ইনভেস্টমেন্ট রেশিওকে আমরা কি বলছি, আমরা লভ্যাংশ বা প্রফিট রেশিও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে লভ্যাংশের 2/3 কে পাচ্ছে, বি পাচ্ছে, তাহলে এ রয়েছে বি রয়েছে, বলছে
বি তোমার 2 অংশ পাচ্ছে, তাহলে এ কত পাবে? 1 অংশ পাবে 2/3 হলে। তাহলে এ আর বি এর অনুপাত কত হবে? 1:2, তাহলে 1/2 আছে। এই ইকুয়েশনটাকে এইভাবেই সলভ করে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা নেমে গেছে। সো এখানে এই 4 আর এই 4 ক্যান্সেল, আর এই 3 দিয়ে এটাকে কেটে দেবো 5, তাহলে আলটিমেটলি টি কত হলো? 5 দুগুণে 10 মাস। টি কত হলো? 10 মাস। অ্যান্সার করে চলে আসো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে চলে আসো, অপশন ডি 10 মাস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ একটি মোবাইল বি কে বিক্রয় করে 30% লাভে, বি আবার সেটি সি কে বিক্রয় করে 20% লোকসানে। যদি সি মোবাইলটির জন্য 1040 টাকা দেয়, তাহলে এ কত টাকায় মোবাইলটি কিনেছিল? তাহলে এ কত টাকায় মোবাইলটি কিনেছিল? কিভাবে করবে? দেখো, এ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে, এ বি সি, তাই তো? টোটাল 3 জন রয়েছে, এ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে। এবার একটু ভালো করে দেখো যে এ বি কে বিক্রয় করছে 30% লাভে, তাহলে এ যদি 100 টাকায় কিনে, তাহলে বি কিনছে কত? 130 টাকায়, কারণ এ তোমার 30% লাভ পাচ্ছে। বি আবার সেটি সি কে বিক্রয় করছে 20% লোকসানে, তাহলে 20% লোকসান মানে কত হলো? ভালো করে বুঝো, 130-এ 20% কমে যাওয়া, 20% কমে যাওয়া মানে হচ্ছে 130-এ তোমার 5/1 ভাগ, 20% মানে 5/1 ভাগ। 5 দিয়ে কাটো, 5 দিয়ে হচ্ছে 5×2 = 10, আর ওদিকে 3 আসো না, 5×6 = 30, তাহলে 130 - 26 দ্যাট ইজ ইকুয়াল টু 104 টাকা। তাহলে সি তোমার 104 টাকায় কিনেছে। এবার বলছে সি সেটার জন্য 1040 টাকা দিচ্ছে, সি সেটার জন্য কত দিচ্ছে? 1040 টাকা। তাহলে এ কত টাকায় কিনেছিল? তাহলে এ কত টাকায় কিনেছিল সেটা আর কি কিছু আছে কোশ্চেনে? একদম সবকিছু একদম ম্যাপ রেডি হয়ে গেছে। 104 মানে কত? 1040 আছে, তাহলে এখানে কত গুণ হয়েছে? 10 গুণ হয়েছে, তাহলে এখানেও 10 গুণ করে দাও, আলটিমেটলি আনসার করে দাও 1000 টাকা। আলটিমেটলি আনসার করে দাও অপশন বি 1000 টাকা ইজ দ্য রাইট আনসার। 1000 টাকা ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এটা ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন্স রয়েছে, দেখে কিন্তু ঘাবড়াবে না, আমি বারবার করে বলছি ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন্স কিন্তু আমারই কিছু কঠিন দেবে না, একদম বেসিক কোয়েশ্চেন্স দেবে, যদি বা দেয় তো। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলে কি যে স্যার ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন্স, অ্যালজেব্রিক কোয়েশ্চেন্স কিন্তু আমাদের স্টাফ সিলেকশন সেন্ট্রালের এক্সামস গুলোতে দেয়, আমাদের স্টেট কমিটি দেয় না। এতটাও পাকামো মেরো না, ঠিক আছে? ফুড এসআই ভালো করে খেয়াল করে দেখবে, ফুড এসআই সিলেবাসে তোমাদের কিন্তু কিছুই ছিল না, মানে ওখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া ছিল অ্যারিথমেটিক উইথ তোমার মেন্টাল এবিলিটি, এরকম একটা কথা দেওয়া ছিল, তাই না? সিলেবাসে ভালো করে খেয়াল করে দেখবে। তো সেখানে কিন্তু তোমার শিফট নাম্বার 6, লাস্ট শিফট, মানে লাস্ট শিফট বা সেকেন্ডের যে থার্ড শিফটটা, সেখানে কিন্তু ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। মজা, মানে ওরা যা পেয়েছে তাই করেছে, যেটা ইচ্ছে সেটা করেছে। তো সেটা তোমাদেরকেও এখানে করতে হবে, মানে তোমাকে একটা লেভেল, একটা স্টেপ তোমাকে এগিয়ে থাকতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এখানে cot of π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3 দিয়েছে, তাহলে এখানে এই √3 এর ভ্যালুটা হয় cot এর কত ভ্যালু জানো? আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে tan 30 হচ্ছে আমার 1/√3, হ্যাঁ, tan 30 হচ্ছে 1/√3, তাহলে এটাও মাথায় রাখতে হবে যে cot 30 ভ্যালু কিন্তু আমার কত হবে? cot 30 ভ্যালু হবে আমার √3, উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে, cot 30 কি হবে? √3 হয়ে যাবে। তাই যদি হয়, তাহলে cot এর 30 ভ্যালু হচ্ছে আমার কত? √3, আর এখানে cot of π/2 মাইনাস থিটা রয়েছে, তো এখানে আমি আর লিখছি না। cot যদি ক্যান্সেল আউট করি, তাহলে আমি এখানে আলটিমেটলি বলতে পারি π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে? π/2 মানে কত হলো? 180/2, 90, 90 মাইনাস 30 কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটার ভ্যালু কত হলো? 60 ডিগ্রি। এবার এখানে বলেছে cos 60, মানে cos থিটা বের করতে বলছে, তাহলে cos 60 কত হবে? cos 60 হচ্ছে আমাদের কত বলো? cos 60 হচ্ছে আমাদের হাফ। অ্যান্সার করে আসতে হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে আসতে হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেনে। কোনো একটি সংখ্যা তোমার কি বলেছে? n, এই n কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3, n কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3, 2n সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে n মানে ধরো n যদি এমন একটা সংখ্যা যাকে কিনা তোমার 5 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমার ভাগশেষ কত থাকছে? 3। আমার মিনিমাম এই n এর ভ্যালুটা কত হবে? তাহলে এখানে 1 দিয়ে যদি করি, তাহলে 5 একে 5 আর 3 এ কত হলো? 8। n এর মিনিমাম ভ্যালু হলো 8। এবারে n টাকে যদি ডবল করে দেওয়া হয়, 2n করা হয়,
2n এর জন্য 2n মানে বেসিক্যালি 16, এই 16কেও যদি 5 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে 5 3 15, তাহলে 1 এসে যাচ্ছে, এই 1 হচ্ছে আমাদের রিমাইন্ডার, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন এ, এটাই হচ্ছে আমাদের কি রিমাইন্ডার বা ভাগশেষ। অ্যান্সার করে চলে আসো অপশন এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চালের মূল্য 10% কম হওয়ায় একজন উপভোক্তাকে চালের খরচ কত বৃদ্ধি করতে হবে যাতে খরচ তোমার একই থাকে? ফরম্যাটটা হচ্ছে এইরকম, আর পার্সেন্ট যদি ইনক্রিজ হয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়, যদি ইনক্রিজ হয় প্লাস, ডিক্রিজ হলে মাইনাস, তাহলে তার এফেক্টের যে ফর্মুলা সেটা হচ্ছে আর বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100%। যদি বেড়ে যায় তাহলে প্লাস করব, যদি কমে যায় তাহলে মাইনাস করব। এখানে কি হয়েছে, কমে গেছে তাহলে মাইনাস করবো, তাহলে কত কমেছে 10, 10 বাই 100 মাইনাস 10 ইন্টু 100%, তাহলে 10 বাই 90 ইন্টু 100%, 1/9 মানে কত হলো 11.1/9। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এখানে এই অপশনটা ভুল আছে, তো এটা হবে 16.2/3 আর এটা হবে 18%। ওকে, বুঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি m সংখ্যক সংখ্যার গড়, m সংখ্যক সংখ্যার গড় কত হচ্ছে n স্কয়ার, তাহলে তার টোটালটা কত হবে, m সংখ্যক যে সংখ্যার গড়টা আছে সেটা কত হবে, m সংখ্যক গড়টা হচ্ছে তোমার n স্কয়ার, তাহলে টোটাল কত হবে mn স্কয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে n সংখ্যক গড় হচ্ছে কত m স্কয়ার, তাহলে n m স্কয়ার। এবার বলছে এটা হলো m সংখ্যক আর এটা হলো n সংখ্যক, এবার এই দুটো মানে টোটালটা কত হবে, এই দুটোকে যোগ করে দেওয়া, যোগ করা মানে কি হচ্ছে তোমার mn কমন চাই, mn কমন গেলে কি আছে mn m প্লাস n আছে, তাহলে m প্লাস n এর টোটালটা কত হলো mn ইন্টু m প্লাস n, তাহলে অ্যাভারেজ কত হবে এখান থেকে করো, অ্যাভারেজ ইকুয়াল কত হবে mn ইন্টু m প্লাস n বাই m প্লাস n। এবার m প্লাস n ক্যান্সেল আউট হয়ে গেল, অ্যান্সার করে চলে আসো mn ইজ দ্য রাইট অ্যান্সার, mn ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেনে, চলে আসো নেক্সট কোশ্চেনে, 1 মাইনাস 1/2 ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 ইন্টু ডট ডট করে 1 মাইনাস 1/70, সেটা ইজ ইকুয়াল টু x/7 x/10 হলে x এর ভ্যালু কত হবে? কিছুই নাই, জাস্ট ক্যালকুলেশনস করো, 2 একে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1/2 ইন্টু 3 একে 3 মাইনাস 1 2 এর 3, ক্যালকুলেশনস গুলো কোনাকুনি গুণ করে মাইনাস করে দেবে, 4 একে 4 মাইনাস 1 3 এর 4, এইরকম করতে 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 ডট ডট দিয়ে 70 একে 70 মাইনাস 1 69 এর 70 ইজ ইকুয়াল টু হয়ে যায় x/10। এবার এখানে একটা সিম্পল ক্যালকুলেশনস করা যাবে, সেটা হচ্ছে এই 2 2 ক্যান্সেল আউট হয়, 3 3 ক্যান্সেল আউট হয়, এই করতে তো সবই ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে তোমার 1/70 ইজ ইকুয়াল টু হয়ে যায় x/10। তাহলে x এর ভ্যালু কত হলো 7, x এর ভ্যালু কত হলো 7, কেন, কারণ তোমার 10 দিয়ে কেটে যাবে, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 7। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা বর্গ সেন্টিমিটারে বলতে হবে। এখানে প্যাটার্নটা কি আছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত রয়েছে, অর্ধবৃত্ত মানেটা হচ্ছে এটার ভ্যালুটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক, রেডিয়াসটা 6 সেন্টিমিটার। এবার বলছে এই অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল, তার বৃহত্তম ত্রিভুজ মানে কিভাবে আঁকা যেতে পারে, সো বেসিক্যালি কিছুই নয়, পুরো ব্যাসটাকে নিয়ে নিতে হবে এবং এখান থেকে আলটিমেটলি এই দুটো বিন্দুকে যোগ করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলতে হয়, ভালো করে ভেবে দেখো যে তোমার এখানে এই দাগটা যদি দিয়ে দিই তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এটাও একটা ব্যাসার্ধই হচ্ছে, তো এটা কত হবে, এটাও তো 6 হয়ে গেল, আর এটা যদি 6 হয় এটাও যদি 6 হয় তাহলে আমার এই বাহুটা বের করলেই তো হয়ে যাচ্ছে আমার বেসিক্যালি ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? ও আচ্ছা, দরকার নেই আমার, তাহলে এই অতিভুজটা বের করার দরকার নেই, আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে 6, এটাও তো 6 হয়ে গেল, তাহলে আমার ভূমিটা কত, আমার যদি ক্ষেত্রফল বের করতে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি, যদি ভূমি কত হচ্ছে 6 প্লাস 6, আর ওদিকে উচ্চতা হচ্ছে আমার কি 6, তাহলে কত হলো, এবার 2 দিয়ে কাটে দেবো 3 আর ওদিকে 12, 3 12 কত হবে 36 স্কোয়ার সেন্টিমিটার।
সুন্দর করে আমরা অ্যান্সার করে দিলাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনো হেডেক ছাড়াই। আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা যারা মনে করছে ডিটেইল ভাবে পড়াশোনা করবে, তারা অবশ্যই 28শে মার্চ থেকে ক্লাসটাকে শুরু করতে পারো। 4.0 দ্যাট ইজ 4 নম্বর ব্যাচে জয়েন করবে। ম্যাথস, রিজনিং এবং জিকে এবং ইংলিশ সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। মাত্র 599 টাকার মাধ্যমে তোমরা সমস্ত কিছু কোর্সগুলো পেয়ে যাবে, সমস্ত অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস এবং অবশ্যই এমসিকিউ ক্লাস। কোর্সে জয়েন করার জন্য তোমরা যেটা করতে পারো, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 96473361 নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করতে পারো বা অফিসিয়াল টাইমে তোমরা কিন্তু কল করে নিতে পারো, তাহলে সমস্ত ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করেন তারা অবশ্যই কিন্তু পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক ফুল মক টেস্ট সমস্ত কিছু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। কমেন্ট সেকশনে তোমরা যেটা পাবে বা বলবে সেটা হচ্ছে আজকের ক্লাসের কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বলবে। আর 2 নম্বর হচ্ছে আজকের 25-এ তোমরা কে কত পেয়েছো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং 3 নম্বর হচ্ছে আজকের ওভারঅল তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করো, এবং আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটাকেও প্রেস করে নেবে, যাতে এখানে হয়ে যাওয়া অন্যান্য ক্লাসের নোটিফিকেশন গুলো তোমরা নিয়মিত পেতে থাকো। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। প্রত্যেকদিন দুপুর 3টের সময় রিজনিং এর এই ক্লাসটি, রিজনিং এর একটা ক্লাস করাই যেখানে আমরা 30টা কোশ্চেন্স কভার করি, এবং রাত 8টার সময় যেটা তোমরা এখন ক্লাসটা করছো সেটা হচ্ছে ম্যাথসের ক্লাস, এবং সেটাও কিন্তু 30টা কোশ্চেন হয়, বাট আজকে 25টা হয়েছে অবশ্য। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু ক্লাসগুলোকে কন্টিনিউ করি, প্রতিদিনই 30টা থাকে, আজকে হয়তো 25টা কোশ্চেন থাকলো। এনিওয়েজ, তোমরা খালি রেগুলারলি জয়েন করবে এবং দেখবে আস্তে আস্তে তোমাদেরও ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমাদের আর কিছু বলার থাকবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাসটি। ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না, কমেন্ট সেকশনে ডেফিনেটলি তোমরা নিজের নিজের ফিডব্যাক অবশ্যই অবশ্যই দেবে। তো দেখা হচ্ছে আগামীকাল বেলা 3টের সময়, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।